23 জন বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে। কয়েক সেকেন্ডের সাইক্লোন ওয়াকারুজ্জামানের সামনে তিনি স্বপ্নে এখন ফাঁসির রশি দেখেন। তারা রাজনীতিতে সংশ্লিষ্ট হওয়া কোনোটাই উচিত না, কারণ দিন শেষে এগুলো যখন আমরা দেখি খারাপ লাগে, কারণ এই বাহিনীগুলো তো ভালোবাসি। তো এক নম্বর তো শেখ হাসিনাই আছে অ্যাজ ইউজুয়াল, তারপরে তারেক সিদ্দিকী আছে সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী, 3 নম্বর হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারপরেই সেনাবাহিনীর এবং পুলিশের কয়েকজন আছেন সাবেক বা বর্তমান কর্মকর্তা। তো আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদেরকে গুম এবং নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ সামনে এসেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হতভম্ব, হতাশ, হঠাৎ করেই সবকিছু তছনছ হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হতভম্ব, হতাশ, হঠাৎ করেই সবকিছু তছনছ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের সাইক্লোন ওয়াকারুজ্জামানের সামনে তিনি স্বপ্নে এখন ফাঁসির রশি দেখেন। দর্শক, সার্ভিং জেনারেল 11 জন 22 অক্টোবরের মধ্যে তাদেরকে ধরে নিয়ে যাবে। ওয়াকার বলেছেন, এই দৃশ্য আমি দেখতে চাই না, কিন্তু সেটা তাকে দেখতে হচ্ছে। শুধু তার সহযোগীদের বাঁচাতে ব্যর্থতা নয়, আমরা এই আলোচনার শুরুতে যে কথাটা আবারও বলতে চাই, গত 15 বছরে বঞ্চিত 3 বাহিনীর অফিসারদের, প্রমোশন বঞ্চিত অফিসারদের প্রমোশন দিয়ে তারপরে রিটায়ারমেন্টে পাঠাতে হবে, এবং যারা অলরেডি রিটায়ারমেন্টে গিয়েছে তাদের সুযোগ সুবিধা এখনো ওয়াকারের নির্দেশনা আটকে রাখা হচ্ছে। প্রফেসর ইউনূস সাইন করতে পারছে না, এটা ফিরিয়ে দিতে হবে, নইলে ওয়াকারের চেয়ার থাকবে না। ওয়াকারের সামনে এখন ফাঁসির রশি ঝুলছে। আপনি কি মনে করেন, এই যে গুম খুনের অভিযোগে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো, শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, আসাদুজ্জামান খান কামাল, বেনজির, একদম সার্ভিং 11 জন অফিসার, ডিজিএফ এর সাবেক 5 মহাপরিচালক, এখন এরা কি ওয়াকারের নাম বলবে না? এই যে জুলাই আন্দোলনে রামপুর এলাকায় গুলি করেছে যে অফিসার, সে আছে এই অ্যারেস্ট ওয়ারেন্টের মধ্যে। তো জুলাই আন্দোলনে কারফিউর সময় রামপুর এলাকায় গুলি করেছে, মানুষ হত্যা করেছে যে অফিসার, সার্ভিং অফিসার, সে কি ওয়াকারের নির্দেশের বাইরে গুলি করেছে? এই যে হেলিকপ্টার থেকে গুলি করা, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, শিশু হত্যা করা হয়েছে, ওয়াকারের নির্দেশে করা হয়েছে। ওয়াকারের নির্দেশ ছাড়া কি সেনাবাহিনী গণহত্যায় অংশ নিয়েছিল? হ্যাঁ, শেষের দিকে জনগণের পক্ষে নিয়েছে, কিন্তু প্রথম দিকে যেটা করেছে তার নির্দেশে। ওয়াকারের নির্দেশনা বাইরে কিছু ঘটেনি। তো ওয়াকার এখন কঠিন পরিস্থিতিতে আছে, তার দুনিয়া এলোমেলো হয়ে গেছে। এই অবস্থা হতো না, অনেক অন্যায় করেছে। হ্যাঁ, অতীতে অন্যায় করলে শেষ মুহূর্তে এসে জনগণের পাশে দাঁড়ানোর কারণে এই অন্যায় মাফ হয়ে যেত, কিন্তু ওই যে অন্যায়ের পর অন্যায় তিনি করেই যাচ্ছেন। সাবেক সেনা অফিসারদের, বিমান বাহিনী, নৌবাহিনী অফিসারদের রিটায়ারমেন্টের পর যে পেনশন সুবিধা সহ তাদের প্লট ফ্ল্যাট সুবিধা, আরো যে সব সুবিধা যেগুলো ওয়াকার আটকে রেখেছেন, ওয়াকারের নির্দেশে আটকে আছে, এগুলো যথাযথ সুবিধা তাদেরকে ফিরিয়ে না দেওয়ার অভিশাপ ওয়াকার উপর লেগেছে। এখন ওয়াকার চোখ মুখে শুধু ফাঁসির দড়ি দেখেন। যে ভয়ানক গুম, যে খুন, যে আয়নাঘর, যে ডিজিএফআই অফিসার, আর্মি অফিসাররা যেটা করেছে, ওটার শাস্তি নিশ্চিত ফাঁসি। এটা ওয়াকার দেখতে পাচ্ছেন, তার লোকজন এই কাজ করেছে। এত সোজা না ওয়াকার বাঁচতে পারবেন। অতএব ওয়াকারকে যদি বাঁচতে হয়, হ্যাঁ, তিনি যেহেতু জুলাই আন্দোলনের একজন যোদ্ধা, হাসিনার পতন ঘটানোয় ভূমিকা রেখেছেন, সাহস করেছেন, এখনো তার সামনে রাস্তা আছে, তিনি বিচার প্রক্রিয়া হেল্প করুক। অথচ এই ওয়াকার অ্যাডভোকেট তাজুল ইসলামকে হুমকি দিয়েছিলেন যে না, এই বিচার আইসিডিতে করা যাবে না, এই বিচার আমরা কোর্ট মার্শাল করব। তওবা করে আপনি জুলাইয়ের পক্ষে দাঁড়ান এবং বঞ্চিত অফিসারদের সুযোগ সুবিধা ফিরিয়ে দেন। সাবেক দেশপ্রেমিক অফিসার যারা হাসিনার মাধ্যমে বঞ্চিত, তাদের সাথে বসেন, তাদের সুখ দুঃখের কথা শুনেন, তারা আপনাকে বাঁচাবে। নইলে মিস্টার ওয়াকার আপনি বাঁচতে পারবেন না। আপনার সামনে ফাঁসির দড়ি ঝুলছে, আমরা দেখতে পাচ্ছি। অনতিবিলম্বে হাসিনার আমলে নির্যাতিত সাবেক অফিসারদের ডেকে তওবা করে তাদের সহযোগিতা নেন, এখনো আপনি বাঁচতে পারবেন, আপনি সম্মানিত হতে পারবেন। বিচারে সহযোগিতা করেন, তাদের সুযোগ সুবিধা ফিরিয়ে দেন। তো দর্শক, সার্ভিং অফিসারদের এভাবে উর্দি পরা অবস্থায় হয়তোবা প্রিজন ভ্যানে বসে তাদের ড্রেস খুলে ফেলা হবে, যে ড্রেস খোল,
এটা দেখতে নাকি তার কষ্ট লাগে। তাজুল ইসলামকে হুমকি দিয়েছিলেন, আমরা জানি। এই দৃশ্য আপনি দেখতে পারবেন না, এই দৃশ্য দেখতে পারবেন না। আর মানুষকে গুম করেছে, খুন করে নদীর নিচে পাথর বেঁধে একদম লাশ মাছের মাধ্যমে খেয়ে ফেলার ব্যবস্থা করেছে। কি নৃশংস আয়নাঘর আপনি জানতেন, তাতে আপনার কিছু আসে যায় না? সেই দৃশ্য দেখতে আপনার কষ্ট লাগে না? গুম দিবস আসলে ছোট ছোট বাচ্চা সন্তানদের যে কান্না, যে আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি দেখতে চাই, আমার স্বামীকে ফিরিয়ে দাও। সেই ছোট্ট আমার 1 বছর বয়স থেকে আমার বাবাকে নিয়ে গেছে, আমি দেখতেছি। এখন আমার বয়স 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, কোনো খবর নাই। সেগুলোতে আপনার খারাপ লাগে না? এই ভয়ানক নৃশংস অপরাধের বিচারকে আপনি আটকাতে চেয়েছিলেন। আপনার উপর আল্লাহর গজব করবে নিশ্চিত। কিভাবে এই গজব থেকে বাঁচা যায় সেই রাস্তা খোঁজেন, সাবেক অফিসারদেরকে ফোন দেন, যারা র্যাঙ্ক বঞ্চিত হয়েছে, সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে মানবতার জীবনযাপন করছে। তো দর্শক, বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। এখন আমি আরেকটা বিষয় এখানে আলোচনা করতে চাই। এখনো এই যে ডিজিএফআই ধ্বংস যা শুরু এই গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে, ডিজিএফআই ডিসলভ করে দেন। ডিজিএফআই নামের কিচ্ছু দরকার নেই, নতুন ভাবে ঢেলে সাজাতে হবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা ঘটনা, ওটা তো সেই ডাকসু চাইতে বেশি আলোড়ন সৃষ্টির কথা, যে গুম খুনের বিচার শুরু হয়েছে এবং ওয়াকারের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সার্ভিং জেনারেলদের এখন গ্রেফতার করা হবে 22 তারিখের মধ্যে। 11 জন, এবং পালাতক সাবেক অভাব নাই, তারিক সিদ্দিকী সব কেউ বাঁচতে পারবে না। এটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন দৃষ্টান্ত। অথচ এটা তো ভাইরাল হয় না, সব কোনো গণমাধ্যমে এটা জোরালো ভাবে রিপোর্ট করা হয়নি। শুধু আমার দেশ পত্রিকা একদম হাইলাইট করে রেড কালারে বড় করে লেট নিউজ করেছে। মাহমুদুর রহমানরা পারে। এখন পর্যন্ত ওই ডিজিএফআই ফাঁদে অনেক নিউজ পেপার, এটা ভাইরাল না। জনে জনে মানুষকে জানিয়ে দিন যে বাংলাদেশের ইতিহাসে এরকম একটা ঘটনা ঘটেছে। বিশাল ঘটনা এটা একটা, মানুষকে এটা ভাইরাল করা দরকার। এটা নিয়ে তোলপাড় হওয়ার কথা। চায়ের দোকানে স্বামী স্ত্রী ঘুমের আগে আলাপে, সব জায়গায় এই ঘটনা পৌঁছে যাওয়ার কথা। এটা এত বড় ঘটনা। একজন সাধারণ কৃষক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সে চা খেতে গেলে দোকানদারকে জিজ্ঞেস করবে, শুনছো এই গুম খুনের অভিযোগে আর্মি অফিসারদের নাকি গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে একদম রানিং আর্মি অফিসার, পোশাক সহ নাকি তাদেরকে ধরে আনা হবে। এখানে এই জিনিসটা বুঝতে হবে যে আইসিটির মানে এরা কিন্তু জয় বাংলা। এখন বুঝবেন না যে জাস্ট এটা তো জাস্ট চার্জ গঠন করা হয়েছে না। আইসিটির বিচার সিস্টেম আর প্রচলিত কনভেনশনাল কোর্টের বিচার সিস্টেম এক না। আইসিটিতে আগে কিন্তু আপনাকে গ্রেফতার করা হয় না, আগে তদন্ত করা হয়, তদন্তের পর আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এতদিন কিন্তু এদের চাকরি ছিল, কিন্তু না, আইসিটি নিয়ম অনুযায়ী চার্জ গঠন করা হয়েছে, সাবমিট করা হয়েছে, এর মানে এখন আপনি অপরাধী হিসেবে ধরে নেওয়া যায়। আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, আপনার চাকরিও থাকবে না। আইসিটি আইনে যদি কারো বিরুদ্ধে চার্জ গঠন হয়, এর চাকরি থাকবে না। এর মানে ওরা পোশাক ছাড়াই আসতে হবে, ওরা এখন ধরে নেন হাউস অ্যারেস্ট। এত বড় ঘটনা ঘটেছে, এটা আলোচনা হওয়া দরকার। মানে ওরা জয় বাংলা হয়ে গেছে অলরেডি, এখানে বাঁচার কোনো সুযোগ নাই, ওদের চাকরি নাই। এমন না যে রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে, না, ওদের চাকরি নাই। আইসিটি আইনে অভিযোগ যেহেতু আগে তদন্ত করা হয়, তারপরে অ্যারেস্টের কথা। এই সপ্তাহখানেকের মধ্যে অনেক চমক আছে। তো আমরা একের পর এক চমক দেখছি। গত পরশুদিন 6 অক্টোবর রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন যে আইসিটি অ্যাক্ট 1973, তাতে তারা ইচ্ছা মতো বেআইনিভাবে বিভিন্ন সেকশন অ্যাড করেছে। তারা 6 তারিখে স্বাক্ষরিত সেই অধ্যাদেশে গেজেটে দেখলাম যে আরো একটা অধ্যাদেশ তারা যোগ করেছে, এবং এটা একদম নজিরবিহীন, এটা কোনো আইনে এটা কখনো দেখা যায়নি। সেটা হলো যে আইসিটিতে কারো বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন হলে সে আর এমপি হতে পারবে না, তার মানে এমপি ইলেকশন করতে পারবে না, সে স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন কোনো পর্যায়ের প্রতিনিধি নির্বাচিত হতে পারবে না, এবং সে সরকারের কোনো পজিশন হোল্ড করতে পারবে না, সরকারি চাকরি করতে পারবে না। এটি পরে আজকে দেখলাম যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে 26 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এই আসামির তালিকায় তো 1 নম্বর তো শেখ হাসিনাই আছে অ্যাজ ইউজুয়াল, তারপরে তারিক সিদ্দিকী আছে সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর, 3 নম্বর হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারপরেই সেনাবাহিনীর এবং পুলিশের কয়েকজন আছেন সাবেক বা বর্তমান কর্মকর্তা। সেনাবাহিনীর 26 জনের মধ্যে অবসরপ্রাপ্ত আছেন 2-1 জন, এলপিআরে গেছে এরকম আছে কয়েকজন, আর অধিকাংশই সার্ভিং অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল এই লেভেলের আর কি। এর মধ্যে ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন এরকম 5 জন, এদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। তো এটা বেরোনোর সাথে সাথেই একেবারে খবর চালু হয়ে গেছে। মেজর জেনারেল কবির আহমেদ, তিনি প্রধানমন্ত্রীর সামরিক মিলিটারি সচিব ছিলেন। তো কদিন আগে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করবার জন্য ন্যস্ত করা হয়েছিল, এবং তখন ফেসবুকে আমি বিশেষ করে আওয়ামী লীগের অনুসারী যারা, তারা বলেছিল যে এই মেজর জেনারেল কবির আহমেদ এই বেইমান, এই কারণে সে জুলাই আগস্টের রেগুলেশনের সময় বেইমানি করছে, এই কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাইস পোস্টিং দিয়েছে। কিন্তু তারা এই যে কমেন্টটা করে ফেললেন, আমি জানি না কিসের ভিত্তিতে কমেন্টটা করেছেন, কিন্তু অনেকেই এভাবে দিস ইজ এ কমন প্র্যাকটিস যে কাউকে ক্ষমতাহীন করবার জন্য তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় রাষ্ট্রদূত পদে দেওয়ার জন্য, পরে কাউকে দেয় কাউকে দেয় না। এই
গত জুলাই আগস্টের পরে যতগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত হয়েছে তাদেরকে কাউকে রাষ্ট্রদূত করেছে আমি জানি না, তবে অধিকাংশকে পরবর্তীতে তাদের পানিশমেন্টের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো মেজর জেনারেল কবির আহমেদের বিরুদ্ধেও এখন এই অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। এর মধ্যে কয়েকজন আবার আগে থেকেই আর্মি অফিসার্স মেসে বন্দী জীবন কাটাচ্ছিল, নিয়ন্ত্রিত বন্দী জীবন কাটাচ্ছিল, তাদেরও কয়েকজনের নাম এখানে দেখলাম। এই নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনীর ভেতরে ব্যাপক একটা ক্ষোভ দেখা যাচ্ছে। অনেকেই সেনা প্রধানের দিকে আঙুল তুলে বলছেন যে একজন সেনা প্রধান তার বাহিনীর এত বড় সিনিয়র অফিসারদের প্রোটেক্ট করতে পারেনি, তাহলে তিনি কিসের সেনা প্রধান? কিন্তু আমরা ঠিক বিভিন্ন কনফ্লিক্টিং ইনফরমেশন পাচ্ছি। কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার সব জানতেন এবং তার সম্মতিতেই এই অ্যারেস্ট ওয়ারেন্ট সব হয়েছে। আর আবার কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার আসলে যে ক্ষমতার বলে তার অবস্থান, তার গুরুত্ব হারিয়েছেন। তিনি জুলাই আগস্টের সেই তথাকথিত বিপ্লবের পরে তিনি যেভাবে সব রাজনৈতিক নেতাদের ক্যান্টনমেন্টের দিকে নিয়ে গেলেন, নিজে একটা সেন্ট্রাল রোল প্লে করছিলেন, এটা কিন্তু ক্রমশ তিনি তার সেই অবস্থানটা হারাচ্ছিলেন। আমি নিজেও বলেছি যে টাইম উইল কাম, যে কেউ আপনাকে বুঝবে না। আবার এটাও একটা হাইপোথিসিস যে এই যে 26 জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হলো এবং সেনাবাহিনীর যাদের পোস্টিং দেওয়া হয় তারা অনেক সময় অনেক নির্দেশ পালন করতে বাধ্য হয় বা বিভিন্ন এইভাবে ঢালাও, তো আবার আইসিটিতে তো তাদের বিচার হওয়ার কোনো সুযোগই নাই। মিলিটারি রুলস আছে, দেশে সিভিল ল আছে। তো এই জায়গাতে গুরুত্বহীন ওয়াকার, এবং তৃতীয় যেটা শোনা যাচ্ছে যে ওয়াকার গুরুত্ব হারাতে হারাতে এমন একটা জায়গায় চলে গেছে যে যদি এই মাসের মধ্যে ওয়াকারকে সরিয়ে দেওয়া হয় আমাদের কিন্তু অবাক হওয়া যাবে না। ওয়াকারের অবস্থানটা সেই জায়গায় চলে গেছে এবং দু একটি রাজনৈতিক দল তাদের পছন্দের সেনা প্রধান বসানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা যে কোনো দিন, হতে পারে সেটা 15 অক্টোবর, হতে পারে সেটা 20 অক্টোবর, এর মধ্যে তারা ওয়াকারকে সেনা প্রধানের পদ থেকে অব্যাহতি দেবে। এটা হলো তাদের প্ল্যান। সো এই অবস্থায় এই যে একটা এতগুলো সেনা অফিসারের বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি করলো এবং বিদেশ থেকে দেখলাম যে ক্রমাগত কেউ কেউ এটাকে উস্কানি দিচ্ছে আর কি। এবং আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে দেখি খুব নীতির কথা বলেন, খুব বড় বড় কথা বলেন। তো আজকে একটু ইতিহাস ঘাটতে গিয়ে দেখলাম সেই সেনা অফিসার জিয়াউর রহমানের যে ক্যান্টনমেন্টের বাড়িটা যখন ভাঙা হয় তখন তিনি সেই ভাঙচুরের ভিডিও গ্রহণ করতেছিলেন। তিনি এতটাই তড়িৎকর্ম অফিসার, তিনি কিন্তু তখন বলতে পারেনি যে আমি এটা করবো না, এটা অন্যায়। হ্যাঁ, তিনি সেই বাড়ি ভাঙার সেই যে উৎসব, সেই উৎসবের ভিডিও ধারণ করেছিলেন। এখন তিনি অনেক বড় বড় কথা বলেন। তো এখন দেখা যাক যে জেনারেল ওয়াকার আদৌ কিছু করতে পারেন কিনা। আমার ব্যক্তিগত ধারণা যে হি ডাজন্ট হ্যাভ দ্যাট গাটস। এমনি তিনি অফিসার হিসেবে খুব মিডিওকার, ভাগ্য, স্বজন প্রীতি, যে কোনো কারণেই হোক এখন আর সে সেনা প্রধান হয়েছে, যেটা আসলে এই ক্যালিবারের কেউ কখনো বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হন। সামহাউ হি ম্যানেজড ইট এবং তারপর থেকেই বাহিনীর কপালে কুপা লাগছে এবং তার কথাবার্তা, তার কাজ, এগুলোর সাথে মিল নাই। হ্যাঁ, অনেকেই তার বন্ধুবন্ধু আমাকে বলেছেন যে ও নাটক করে, ও নেভার ট্রাস্ট হিজ ওয়ার্ডস, এটা আমাকে অনেকে বলেছে যে সো এখন এই যে ওয়াকারের কথা কাজ মিলান, যে কয়েকদিন আগে স্টাডি পিরিয়ডে তিনি অনেক কিছু বলেছেন, যেটা সবাই জানেন যে সেনাবাহিনীদের প্রিজন মানি করে নিয়ে যাচ্ছেন, তার কষ্ট হয়। কিন্তু আবার আইএসপিআর এক বিবৃতি দিয়ে সেটাকে আবার অন্যদিকে টার্ন করে যাচ্ছে। তিনি মাঝে মধ্যে গর্জে ওঠেন আর কি। হ্যাঁ, সেই সার্বভৌমত্ব থাকবে না, এক না, ওরকম গর্জে ওঠেন, কিন্তু তার ভেতরে কি আছে এটা বুঝতে কি আমাদের আরো অপেক্ষা করতে হবে কিনা জানি না। যাই হোক, সেনাবাহিনীর এই 26 জনের বিরুদ্ধে আইসিটির অ্যাক্টের অধীনে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোনো কোনো ভালো নজির হলো না। এইটার কনসিকুয়েন্স কি হবে সেনাবাহিনীর ভেতরে কিংবা দেশের আগামী দিনের রাজনীতিতে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।